আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বার কাউন্সিল এমসিকিউ এর উপর আলোচনা ভিত্তিক টিউটোরিয়াল বার কাউন্সিল এক্সাম এমসিকিউ পার্ট 5। আজকের পার্ট 5 অর্থাৎ পঞ্চম সেশনে আমরা আলোচনা করব সিপিসি অর্থাৎ দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর উপরে। ওকে, চলুন দেখি আজকের প্রশ্ন। লিখিত জবাব দাখিল করার সর্বোচ্চ সময় কত? উত্তর হচ্ছে 2 মাস। অর্থাৎ বিবাদী যে লিখিত জবাব দাখিল করবেন তাকে 2 মাসের মধ্যে, সর্বোচ্চ 2 মাসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। নেক্সট কোশ্চেন, নির্ধারিত সময় জবাব দাখিল না করলে কি হবে? অর্থাৎ লিখিত জবাব বিবাদী যে দাখিল করবেন এবং এর জন্য তাকে সর্বোচ্চ 2 মাস সময় দেওয়া হয়েছে, এই 2 মাসের মধ্যে যদি তিনি লিখিত জবাব দাখিল না করেন তাহলে একতরফা নিষ্পত্তি হবে। অর্থাৎ একতরফা ভাবে বিচার কার্যক্রম পরিচালিত হবে, অর্থাৎ বাদীর অনুকূলে রায় চলে যাবে। নেক্সট কোশ্চেন, আরজিতে উত্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার না করলে কি হবে? উত্তর হচ্ছে উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য হবে। অর্থাৎ আরজিতে বাদী যে বিষয়গুলো উত্থাপন করবেন সেই বিষয়গুলো যদি বিবাদী সরাসরি নির্দিষ্টভাবে অস্বীকার না করে তাহলে ধরা হবে বিবাদী উক্ত বিষয়গুলো সম্বন্ধে তার স্বীকৃতি রয়েছে। পরবর্তী প্রশ্ন, সেট অফ বা পাল্টা দাবি কখন হতে পারে? উত্তর অর্থের মামলায়। পরবর্তী প্রশ্ন, সমন কত ধারায়? উত্তর হচ্ছে ধারা 27 এবং আদেশ 5। অর্থাৎ ধারা 27 এ সমন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এ সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে আদেশ 5 এ। সুতরাং 27 ধারা এবং 5 আদেশ উভয়ই সমন জারির ক্ষেত্রে লক্ষণীয় বিষয়। নেক্সট কোশ্চেন, সমন কি? উত্তর হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হইবার জন্য লিখিত আদেশ। আবার বলছি, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হইবার জন্য লিখিত আদেশকে সমন বলে। নেক্সট কোশ্চেন, বিবাদীর প্রতি কিভাবে সমন জারি হতে পারে? বিবাদীর প্রতি সমন 3 ভাবে হতে পারে। 1 ব্যক্তিগতভাবে, 2 বিকল্পভাবে, 3 ডাকযোগে। এখানে ব্যক্তিগতভাবে সমন জারি করা হলে যার বিরুদ্ধে সমনটি পাঠানো হবে ব্যক্তিগতভাবে সরাসরি তাকে প্রদান করাই হচ্ছে ব্যক্তিগতভাবে সমন জারি করা। 2 নম্বরে বলা হচ্ছে বিকল্পভাবে। বিকল্পভাবে হতে পারে লটকিয়ে, এখানে বলা হচ্ছে লটকাইয়া, অর্থাৎ লটকাইয়া মিন্স ঝুলিয়ে। অর্থাৎ এটি হতে পারে আদালতের প্রাঙ্গণে দর্শনীয় কোনো স্থানে সমনটি ঝুলিয়ে রেখে জারি করা যেতে পারে, অথবা বিবাদী যেই স্থানে বসবাস করেন, তিনি যেখানে থাকেন তার বাসস্থানের কোনো দর্শনীয় স্থানে ঝুলিয়ে সমন জারি করা যেতে পারে। বিকল্প ভাবের মধ্যে দৈনিক পত্রিকায় প্রকাশ করেও সমন জারি করা যেতে পারে। এছাড়া ডাকযোগে সমন জারি করা যেতে পারে। এই 3 ভাবে সাধারণত সমন জারি করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সমনের সঙ্গে কি থাকতে হবে? সমনের সঙ্গে কি থাকতে হবে? আরজির নকল। সমনের সঙ্গে থাকতে হবে আরজির নকল। নেক্সট প্রশ্ন, বিবাদীর প্রতি নেক্সট কোশ্চেন, কখনো কোনো পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যাবে না। কখন কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ কখন দেয়া যাবে না? এই বিষয়টি একটু
স্মরণ রাখার জন্য, সুবিধার জন্য আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, কখন প্রশ্ন হচ্ছে কখন কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যাবে না, কারণটা কি, কখন? সেটি হচ্ছে, যদি আদালত স্থান থেকে, বাসস্থান থেকে আদালতের দূরত্ব 50 মাইলের বেশি হয়, এটি একটি কারণ। অর্থাৎ আদালত থেকে উক্ত ব্যক্তির বাসস্থান যদি 50 মাইলের বেশি হয়, তবে এখানে একটি শর্ত আছে, যদি আদালত এবং উক্ত ব্যক্তির বাসস্থান এর মধ্যে কোনো গণযোগাযোগ ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে এই শর্তটি প্রযোজ্য, 50 মাইলের যে শর্তটি। দ্বিতীয়টি হচ্ছে, দূরত্বের 6/5 রেলপথ, রেল অথবা স্টিমার যোগাযোগ না থাকলে। অর্থাৎ রেল অথবা স্টিমারের যে যোগাযোগ, এটি যদি যতটুকু দূরত্ব, তার 6/5 মধ্যেই যদি এই যোগাযোগ ব্যবস্থা না থাকে, তাহলে, অথবা গণযোগাযোগ ব্যবস্থা যদি থাকে, তাহলে 200 মাইলের বেশি হলে। অর্থাৎ 200 মাইলের বেশি যদি দূরত্ব হয়, আদালত থেকে উক্ত ব্যক্তির বাসস্থানের দূরত্ব যদি 200 মাইলের বেশি হয় এবং গণযোগাযোগ ব্যবস্থা থাকে, তাহলে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যাবে না। এই 3টে কারণ এখানে উল্লেখ করা হয়েছে। বিকল্প সমন জারি কত ধারায়? বিকল্প সমন জারি হচ্ছে আদেশ 5-এর বিধি 20। আমরা জানি সমন জারি সম্পর্কে 27 ধারা এবং 5 আদেশে বিস্তারিত রয়েছে। এই আদেশ 5-এর যে বিধি 20, এখানে সমন জারির, বিকল্প সমন জারি সম্বন্ধে বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, আবিষ্কার বা উদ্ঘাটন বা ডিসকভারি কত ধারায়? এটি হচ্ছে উত্তর, আদেশ 11 এর বিধি 1 থেকে 11। আবিষ্কার বা উদ্ঘাটন আদেশ 11 এর বিধি 1 থেকে 11 পর্যন্ত। আবিষ্কার বা উদ্ঘাটন বা ডিসকভারি কি? উত্তর হচ্ছে, মোকদ্দমার আবশ্যকীয় ও আইনগত বিষয়ে প্রশ্নের মাধ্যমে উত্তর প্রত্যাশা হলো আবিষ্কার। আবার বলছি, মোকদ্দমার আবশ্যকীয় ও আইনগত বিষয়ে প্রশ্নের মাধ্যমে উত্তর প্রত্যাশা করা হলো আবিষ্কার বা উদ্ঘাটন বা ডিসকভারি। কত দিনের মধ্যে প্রশ্নমালা দাখিল করতে হবে? প্রশ্ন হচ্ছে, কত দিনের মধ্যে প্রশ্নমালা দাখিল করতে হবে? উত্তর হচ্ছে, বিচার্য বিষয় প্রণয়নের তারিখ হতে 10 দিনের মধ্যে লিখিতভাবে প্রশ্নমালা প্রদান করতে হবে। এখানে আবিষ্কার বা উদ্ঘাটনের মধ্যে বলা হয়েছে, মোকদ্দমার আবশ্যকীয় ও আইনগত বিষয়ে প্রশ্নের মাধ্যমে উত্তর প্রত্যাশা করা হলো আবিষ্কার। এই যে আবিষ্কারের ক্ষেত্রে প্রশ্নের মাধ্যমে উত্তর প্রত্যাশা করা হয়, সেখানে এই প্রশ্ন বা প্রশ্নমালা যে দাখিল করতে হবে, এই প্রশ্নমালা দাখিল করার জন্য কতদিন সময়? এই সময়টা হচ্ছে 10 দিন। অর্থাৎ বিচার্য বিষয় প্রণয়নের তারিখ হতে 10 দিনের মধ্যে লিখিতভাবে প্রশ্নমালা প্রদান করতে হবে। এরই সাথে সংশ্লিষ্ট আরেকটি কোশ্চেন হচ্ছে, কত দিনের মধ্যে প্রশ্নমালার উত্তর দাখিল করতে হবে? এটিও 10 দিনের মধ্যেই শপথনামার দ্বারা প্রশ্নমালার উত্তর দাখিল করতে হবে। অর্থাৎ প্রশ্নমালা দাখিল করার জন্য 10 দিন সময় এবং এই প্রশ্নমালার উত্তর প্রদানের জন্য 10 দিন সময় নির্ধারণ করা হয়েছে। প্রশ্নমালা অযৌক্তিক বা কুৎসামূলক হলে কি করবেন? প্রশ্নমালা জারির 7 দিনের মধ্যে উহা কেটে ফেলার আবেদন করতে হবে। আদেশ 11 এর বিধি 7। প্রশ্নমালা অযৌক্তিক বা কুৎসামূলক হলে কি করবেন? উত্তর হচ্ছে, প্রশ্নমালা জারির 7 দিনের মধ্যে উহা কেটে ফেলার আবেদন করতে হবে। অর্থাৎ অযৌক্তিক বা কুৎসামূলক যদি কোনো প্রশ্নমালা দাখিল করা হয়, তাহলে এখান থেকে প্রশ্নমালা জারি যেদিন হবে, তার পরবর্তী 7 দিনের মধ্যে উহা কেটে ফেলার জন্য আবেদন করতে হবে। এই বিষয়গুলো 11 আদেশের বিধি 7-এ বলা হয়েছে। এই উদ্ঘাটন সম্পর্কে 11 আদেশে এটা স্মরণ রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, প্রশ্নমালা অযৌক্তিক বা কুৎসামূলক হলে কে খরচ প্রদান করবেন? এখানে খরচ প্রদান করবেন দোষী পক্ষ। অর্থাৎ অযৌক্তিক বা কুৎসামূলক যদি প্রশ্নমালা করা হয়, তাহলে এক্ষেত্রে যে ব্যক্তি দোষী প্রমাণিত হবেন, সেই ব্যক্তি এই সংশ্লিষ্ট খরচগুলো প্রদান করবেন। নেক্সট কোশ্চেন, পরিদর্শন কত ধারায়?
পরিদর্শন হচ্ছে আদেশ 11 এর বিধি 12 থেকে 20। অর্থাৎ এখানে উদ্ঘাটন এবং পরিদর্শন দুটি বিষয়, দুটি কথা আছে। এই দুটি কথাই আদেশ 11-তে, উদ্ঘাটন বা আবিষ্কার এটিও আদেশ 11-তে, এবং পরিদর্শন বা ইন্সপেকশন এটাও আদেশ 11-তে। তবে উদ্ঘাটন বা আবিষ্কার হচ্ছে আদেশ 11 এর 1 থেকে 11 বিধি পর্যন্ত, এবং এই 12 থেকে অর্থাৎ এর পরবর্তী 12 বিধি থেকে 20 বিধি পর্যন্ত পরিদর্শন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পরিদর্শন বা ইন্সপেকশন কি? উত্তর হচ্ছে যে সকল দলিল মোকদ্দমার এক পক্ষ অপর পক্ষকে দেখতে বাধ্য তাহা উপস্থাপনের জন্য আদালতে আবেদন করাকে পরিদর্শন বলে। পরিদর্শন কি? উত্তর, যে সকল দলিল মোকদ্দমার এক পক্ষ অপর পক্ষকে দেখতে বাধ্য তাহা উপস্থাপনের জন্য আদালতে আবেদন করাকে পরিদর্শন বলে। আমি আবার বলছি, পরিদর্শন বা ইন্সপেকশনটা হচ্ছে কি, একটু খেয়াল করে দেখতে হবে দর্শক মণ্ডলী, উদ্ঘাটন এবং পরিদর্শনের মধ্যে যে পার্থক্যটা। এখানে পরিদর্শন সম্বন্ধে বলা হয়েছে যে সকল দলিলের কথা উল্লেখ করা হয়েছে মোকদ্দমার এক পক্ষ অপর পক্ষকে দেখাতে বাধ্য তাহা উপস্থাপনের জন্য আদালতে আবেদন করাকে পরিদর্শন বলে। এখানে হবে দেখাতে বাধ্য, অর্থাৎ এক পক্ষ আর এক পক্ষকে দেখাতে বাধ্য যে সকল দলিল তাহা উপস্থাপনের জন্য যে আদালতে আবেদনটি করা হয়, এই আবেদন করাটাকে পরিদর্শন বলে। নেক্সট হচ্ছে শুনানির তারিখে বাদী বিবাদী অনুপস্থিত থাকলে কি হবে মোকদ্দমা? উত্তর হচ্ছে মোকদ্দমা খারিজের আদেশ হবে। শুনানির তারিখে যদি বাদী বিবাদী অনুপস্থিত থাকে, অর্থাৎ দুই পক্ষই যদি অনুপস্থিত থাকে, তাহলে মোকদ্দমা খারিজের আদেশ হবে। শুনানির তারিখে বাদী অনুপস্থিত এবং বিবাদী উপস্থিত থাকলে কি হবে? অর্থাৎ যিনি মোকদ্দমা দায়ের করেছেন বাদী, তিনি নিজেই যদি অনুপস্থিত থাকেন কিন্তু বিবাদী উপস্থিত যদি থাকে, তাহলে কি হবে? উত্তরটা হচ্ছে, বিবাদী মেনে না নিলে, অর্থাৎ যেই কমপ্লেইনগুলো করা হয়েছে বিবাদীর বিরুদ্ধে, সেটি বিবাদী যদি মেনে না নেন, তাহলে মোকদ্দমা খারিজের আদেশ হবে। আর যদি বিবাদী মেনে নেন, তাহলে বিবাদীর বিরুদ্ধে ডিক্রি হবে। যদি বিবাদী কিছু অংশ মেনে নেন আর কিছু অংশ মেনে না নেন, সেই ক্ষেত্রে বিবাদী যেই অংশটুকু মেনে নেবেন সেই অংশের জন্য তার বিরুদ্ধে ডিক্রি হবে, আর বাকি অংশ খারিজ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, বাদী বিনা পদক্ষেপে অনুপস্থিত থাকলে কি হবে? অর্থাৎ কোনো অজুহাত বা কোনো কারণ, যৌক্তিক কারণ ছাড়া বা কোনো পদক্ষেপ না নিয়ে, কোনো ব্যবস্থা না নিয়েই বিবাদী যদি বিনা কারণে নির্ধারিত তারিখে অনুপস্থিত থাকে, তাহলে কি হবে? মোকদ্দমা খারিজের আদেশ হবে। অর্থাৎ বাদী নিজেই মোকদ্দমা দায়ের করে নিজেই উপস্থিত থাকলেন না কোনো কারণ ছাড়াই, কোনো পদক্ষেপ ছাড়াই, তাহলে মোকদ্দমা খারিজ হয়ে যাবে। বাদী কর্তৃক খরচ প্রদানে ব্যর্থতায় সমন জারি না হলে কি হবে? বাদী কর্তৃক খরচ প্রদানে ব্যর্থতায় সমন জারি না হলে কি হবে? প্রশ্ন। উত্তর হচ্ছে মোকদ্দমা খারিজের আদেশ হবে। অর্থাৎ বাদী কর্তৃক খরচ প্রদানে ব্যর্থতায়, কোনো খরচ প্রদান করলেন না, খরচ প্রদান করার ব্যর্থতার কারণে সমন জারি হলো না, না হলে কি হবে? মোকদ্দমা খারিজের আদেশ হবে। বাদী সমন জারির জন্য ডাক মাশুল না দিলে কি হবে? উত্তর, মোকদ্দমা খারিজের আদেশ হবে। অর্থাৎ বাদী সমন জারির জন্য ডাক মাশুল যদি না দেয়, তাহলেও মোকদ্দমা খারিজের আদেশ হবে। নেক্সট কোশ্চেন, শুনানির তারিখে বাদী উপস্থিত এবং বিবাদী অনুপস্থিত থাকলে কি হবে? অর্থাৎ এই ক্ষেত্রে যিনি মোকদ্দমা দায়ের করেছেন, অর্থাৎ বাদী উপস্থিত আছেন কিন্তু বিবাদী অনুপস্থিত, এই ক্ষেত্রে হবে সমন যথারীতি যদি জারি হয়ে থাকে, তাহলে একতরফা নিষ্পত্তি হবে। একতরফা ইংলিশে যেটাকে বলা হয় এক্স পার্টি, এই এক্স পার্টি নিষ্পত্তি হবে। অর্থাৎ এক্স পার্টি বা একতরফা নিষ্পত্তি হচ্ছে বাদীর পক্ষে মোকদ্দমাটি নিষ্পত্তি হবে। যেহেতু বিবাদী যথাযথভাবে সমন জারির পরেও বিবাদী উপস্থিত হননি, সেহেতু বাদীর পক্ষে মোকদ্দমাটি রায় হবে। এটাকেই বলা হয় একতরফা। এখানে আবার প্রশ্ন আছে, একতরফা ডিক্রি বা এক্স পার্টি ডিক্রি কি? উত্তর হচ্ছে, শুনানির তারিখে বাদী উপস্থিত এবং বিবাদী অনুপস্থিত থাকলে
বিবাদীর বিরুদ্ধে আদালত যে ডিক্রি প্রদান করেন তাকে একতরফা বা এক্স পার্টি ডিক্রি বলে। শুধু দর্শক মণ্ডলী, একটু আগের প্রশ্নেই আমি যেটি বললাম যে একতরফা ডিক্রি কি বা এক্স পার্টি ডিক্রি কি, এখানেও তাই বলা হয়েছে যে শুনানির তারিখে বাদী উপস্থিত আছে কিন্তু বিবাদী অনুপস্থিত আছে। এই ক্ষেত্রে বিবাদীর বিরুদ্ধে আদালত যে ডিক্রি প্রদান করবেন সেই ডিক্রিটাকে বলা হবে এক্স পার্টি ডিক্রি। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য, এবং এই টিউটোরিয়াল দেখে এবং শুনে যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট অটোমেটিক্যালি যেন আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।